নমস্কার। আহ, আজ অনেক দিন পর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমাদের অনেকের খুব ডিমান্ড ছিল যে স্যার ইতিহাসটা ঠিকমতো হচ্ছে না, ইতিহাসটা ভালো করে যাতে হয়, ইতিহাসের জন্য যে কনফিউশন তৈরি হচ্ছে, কারণ ইতিহাসটা তোমাদের কাছে মজাদার হিসাবে তোমরা আজ পাচ্ছ না। সেই জন্য আমি চেষ্টা করছি তোমাদেরকে কতটা সহজভাবে ইতিহাসটা অনেকটা তোমাদের কাছে খুব বোঝা, যে কয়েকটা নাম্বার মনে রাখা, কবে হয়েছিল, কত হয়েছিল, কে করেছিল, কিন্তু তার পিছনে যে গল্পটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো না, বা তোমাদের যারা পড়াচ্ছেন তারা ঠিক করে বোঝাচ্ছেন না। তো আমি সেই জন্য চেষ্টা করছি, কারণ ইতিহাসের একটা অনেকটা নাম্বারের কোশ্চেন পেপার তোমাদের তো আছে, আর এখানে আমি কিন্তু লাইন বাই লাইন পড়াবো না, তার বিনিময়ে কিন্তু আমি চেষ্টা করব যে তোমাকে যে ওভারভিউটা দিতে, কি করে কি হচ্ছে না হচ্ছে, এই ওভারভিউটা তোমাদের দিতে। এইটা তোমাদের বই, আমি তার পিডিএফটা নিয়েছি। এই পিডিএফে তুমি দেখতে পারবে, ক্লাস 8-এর বইটাই আমি নিয়েছি, আস্তে 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 দিকে যাচ্ছি। এই একটা প্রস্তাবনায় একটা ব্যাপার থাকে আমাদের, কিন্তু এই প্রস্তাবনা লেখা আছে, দেখো এটা আমাদের সিলেবাসে কিন্তু আছে, এই অংশটা সম্পর্কে একটু আছে, লাস্টের দিকে একটু আলোচনা করার জায়গা আছে। তো বইতে তুমি দেখো, এখানে আধুনিক ভারতের ইতিহাস রয়েছে, ঠিক আছে। আমি পরে হয়তো ক্লাসে লাইন বাই লাইন কোন চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেটা একটা সাজেশান দিয়ে দেবো, কিন্তু তার আগে ইতিহাসের ধারণা বলে একটা চ্যাপ্টার তৈরি হয়েছে, এই আস্তে আস্তে চ্যাপ্টারটা তৈরি হয়েছে। এই তোমরা নিশ্চয়ই পড়েছো স্যারেদের কাছে, তোমাদের ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল পরীক্ষা হতে যায়। তো এইখানে ইতিহাস কাকে বলে, ইতিহাসের ব্যাপার ধারণা কী দেওয়া আছে, কীরকম করে ইতিহাস গড়ে উঠেছে, আগে নগর ছিল কী করে, সেখান থেকে ইতিহাস কীভাবে জানা গেছে, এই বিভিন্ন রকম ছবি দেওয়া আছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো সেখান থেকে সমস্যা হচ্ছে আমাদের মনে থাকছে না, কারণ কি অনেক ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলো আমাদের ঠিকমতো করে ব্যবহার হচ্ছে না। আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি, এইভাবে তুমি দেখবে এই চ্যাপ্টারটার পরেই আছে এই আধুনিক ভারতের ইতিহাস শুরু হচ্ছে। ওই জায়গাটা থেকে তুমি দেখো, যদি এই যে যাচ্ছি নেক্সট পেজটা আমি যাচ্ছি, এই যে আঞ্চলিক শক্তির উত্থান, এইখানে তোমাদের জায়গার সমস্যা হতে পারে। আঞ্চলিক শক্তিটা কি ব্যাপার, একটা গল্পটা আগে শুনে নাও, তারপর তোমরা নিজেদের মতো করে আমার গল্পটা শোনার সঙ্গে সঙ্গে নিজেদের মতো করে তোমরা পড়তে থাকো, দিলে বুঝতে পারবে, দিলে তখন তোমাদের কিন্তু ভালো লাগবে, না হলে অতটা ভালো লাগবে না। আচ্ছা, এই পিডিএফটায় আমি এই যে আঞ্চলিক শক্তির উত্থান আছে, আমি তার আগে একটা জিনিস ছবি এঁকে দেখাতে চাইছি। আচ্ছা, আমাদের ইতিহাসের সঙ্গে ম্যাপটা খুব একটা, আমরা তো ইতিহাস মানে ভাবি কি মুখস্থ করার জিনিস, আমাদের স্যাররাও বলেন মুখস্থ করে নাও, এটা মুখস্থ করে নাও, অতটা মুখস্থ নয়। ইতিহাস কিন্তু একটা সায়েন্টিফিক ওয়ে আছে, আর ইতিহাসের সঙ্গে বিজ্ঞানের কোনো শত্রুতা নেই, বিজ্ঞানের সহায়তায় ইতিহাসকে পড়া হয়। তোমরা ভাবছো যে কী হয়, স্যার তো উল্টো পাল্টা কথা বলছেন, ইতিহাসে মুখস্থ করতে হয়, বিজ্ঞানে তো এরকম ব্যাপার নেই। না, ইতিহাসকে জানতে গেলে বিজ্ঞানের সহায়তা লাগে। কেমন, সেটা আমি আস্তে আস্তে তোমাদের দেখানো হচ্ছে। দেখো, আমি যদি প্রিন্টার নিই, এবারে কথা হচ্ছে যে আমরা যে ইতিহাসটা পড়ছি, ইতিহাসের যে বিভিন্ন রকম, ইতিহাস কাকে বলে সেটা আমরা জানি। ইতি মানে পূর্ব, হাস মানে কথা বা গল্প, ইতিহাসের কথা আমরা জানছি। তো আমাদের ভারতবর্ষ, আমরা যদি ম্যাপটা যদি এরকম একটা আঁকি, এই ম্যাপ আঁকা কিন্তু প্র্যাকটিস করবে, ভবিষ্যতে খুব কাজে লাগবে। মোটামুটি যেন মনে হয় যেন একটা ভারতের ম্যাপ হচ্ছে, ঠিক আছে, তাহলেই হবে যে একদম স্কেল ধরে, মানে ভারতের এই অংশটা কাছাকাছি প্রায় সেম, মানে মাঝখানে কর্কটক্রান্তি রেখা গেছে। আচ্ছা, একটা কোশ্চেন বলো তো, কর্কটক্রান্তি রেখা কটা রাজ্যের উপর দিয়ে গেছে? এটা কিন্তু কোশ্চেনে এসছে, এটা খুব ভালো কোশ্চেন যে কর্কটক্রান্তি রেখা কটা রাজ্যের উপর দিয়ে গেছে। কর্কটক্রান্তি রেখা মানে এই যে রেখাটা গেছে 23.5 ডিগ্রি নর্থ, উত্তর। এই রেখাটা হচ্ছে ভারতবর্ষের মোট 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। কি করে না, এখানে গুজরাট আছে, তারপরে মধ্যপ্রদেশ আছে, এরকম করে যায়, মোট 8টা রাজ্যের মধ্যে দিয়ে গেছে। আচ্ছা, এবারে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন ভারতবর্ষের এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই অংশ জম্মু অ্যান্ড কাশ্মীর, এদিকে কি আছে, আমাদের পাকিস্তান রয়েছে। পাকিস্তানের সঙ্গে আমাদের ঝামেলা অনেক, আমরা তো জানতেই পারলাম পাকিস্তানের সঙ্গে। তারপর ইরানের এরকম বর্ডার আছে, এইখানে আফগানিস্তান আছে, আফগানিস্তানের একটু বর্ডার এখানে, এই আফগানিস্তান, এটা পাকিস্তান, এটা ইরানের সঙ্গে বর্তমানে যুদ্ধ চলছে ইসরায়েলের।
আফগানিস্তানের একটু পার্ট ভারতের সঙ্গে টাচ করছে। এদিকটা তো আমার চীন আছে আমরা জানি, এদিকে কি আছে বঙ্গোপসাগর, আমরা এদিকটায় থাকি, এখানে দীঘা। এরকম ভাবে এদিকে মায়ানমার আছে, এখানে শ্রীলঙ্কা আছে, এখানে কি আছে আরব সাগর, আর এখানে নিচ থেকে ভারত মহাসাগর। এই ব্যাপারগুলো আমরা জানি। সমস্যাটা হয়েছে যে আমাদের যখন ভারতবর্ষ কি আমরা জানি একটা দেশ, আমাদের দেশে একটা নির্দিষ্ট সংবিধান রয়েছে, নির্দিষ্ট আইন রয়েছে, একজন প্রশাসক রয়েছেন, আর সেই প্রশাসকের আন্ডারে অনেকগুলো রাজ্য রয়েছে, সেই রাজ্যে সেখানেও প্রশাসক রয়েছে। কিন্তু ভারতবর্ষ যখন একটু পিছিয়ে যাও 300-400 বছর আগে, 500 বছর আগে, তখন ভারতবর্ষ মানে হিন্দুস্তান বলতে এরকম করে গোটাটা একদম ইরান থেকে শুরু করে গোটাটা একদম মায়ানমার পর্যন্ত গোটা অংশটা এখানে ছিল। মানে এখানে পাকিস্তান, ইরান, এই অংশগুলো ভারতবর্ষের আন্ডারে ছিল। এবার তখন এদিকে একজন রাজা ছিল, এখানে একটা রাজা ছিল, এখানে একটা রাজা ছিল, এখানে একটা রাজা, অনেক দেশ ছোট ছোট রাজা ছিল। তখন তার রাজ্য ছিল মানে কি না, তারা নিজেদের মতো করে শাসন করতো, তাদের মধ্যে মারামারি হতো, তাদের মধ্যে মারামারি হতো, এই একটা প্রবলেম ছিল। তো এরপরে কি হলো, তো ভারতবর্ষ হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। কি হচ্ছে সেন্টার অফ অ্যাট্রাকশন। কেন অ্যাট্রাকশনের জন্য না, তখন কেন অ্যাট্রাকশন, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ভারতবর্ষকে কেন মানে বিদেশি শক্তিরা এলো, আর ভারতবর্ষের ইতিহাসটা জানার জন্য খুব দরকার এটা। কেন, তুমি যদি একটা ম্যাপ এঁকে ফেলো, ম্যাপটা হয়তো অতটা ভালো হবে না দেখতে, বাট একটা ওভারভিউ, একটা যদি ওভারভিউ যদি আমি এরকম আঁকি, এরকম ওভারভিউ যদি এটা হচ্ছে এই একটা ওভারভিউ। 1 মিনিট, মানে কি ম্যাপটা আমি আঁকতে চাইছি, ভারত সহ যদি আফ্রিকার ম্যাপ, যদি আফ্রিকা ইউরোপের ম্যাপ যদি আঁকো, এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। হয়তো ম্যাপ দেখে হাসাহাসি করতে পারো যে স্যার বাড়ি করে ম্যাপ আঁকছে, বাট তোমাকে বোঝানোর সুবিধার জন্যই আঁকছি, ব্যাপারটা বোঝানোর জন্যই আঁকছি। এর হচ্ছে অংশটা, এই অংশটাতে আমাদের এশিয়া মহাদেশ এরকম করে আছে, এই ভারতের এখান থেকে অংশ মায়ানমার এরকম করে আছে। আচ্ছা, এই যে এইখানে খুব ন্যারো স্ট্রিপ, মানে এই অংশটাতে একটা পানামা খাল দিয়ে অ্যাড করা আছে। এইখানে আছে কি, এখানে ভূমধ্য সাগর, আর এদিকে আছে আরব সাগর, এটা আরব সাগর। এখানে আরবের কান্ট্রিগুলো আছে, ইয়েমেন, ওমান, এই অংশটাতে আছে। তারপরে এখানে ইরান আছে। হ্যাঁ, এরকম করে একটু সুন্দর করে আঁকা যেত। আর এখানে আফ্রিকা। আর এইদিকে যে দেশগুলো যে আছে, এইদিকে যে দেশগুলো, এগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। মানে এখানে এই যে অংশটাতে যদি ইউকে, ইউনাইটেড কিংডম আছে, তারপরে তোমার এখানে তোমার এখানে তোমার হচ্ছে জার্মানি আছে, ডেনমার্ক আছে, এরকম অংশগুলো আছে। আর এদিকের অংশটাতে টোটাল কি আছে না, আমেরিকা আছে। আমেরিকা তখন আবিষ্কার হয়নি, তাই আমেরিকা ছবিটা আমি আঁকছি না। এবারে কি হতো, ভারতবর্ষতে কি হতো না, এই যে ভারতবর্ষটাকে যদি আমি হাইলাইট করি এখানে, মানে এই অংশটা ভারতবর্ষ, টোটাল অংশটা ভারতবর্ষ। এইবারে এইখানে তখন কি হতো না, তখন ভারত থেকে যা পণ্যবাহী জিনিসপত্রগুলো এইখানে আরব কান্ট্রি, মানে এখানে কি আছে আরব আছে, আরব কান্ট্রিগুলো আছে, মানে সৌদি আরব, এখানে সৌদি আরব, তুর্কি, এখানে তার তুর্কি আছে, এর মাঝখানে গিয়ে এই ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডে গিয়ে পৌঁছাতো, ইংল্যান্ডে যেত, পর্তুগালে যেত, স্পেনে যেত। আর মাঝখানে কি এখানে ভূমধ্য সাগর, এখানে আরব সাগর। তারা এই সাগরের মাধ্যমে আসতে পারতো না, তাকে স্থলপথে যেতে হতো। তাই এখানে 10 টাকার জিনিস এখানে 1 কোটি টাকা বিক্রি হতো, এরকম। হ্যাঁ, এত টাকা দামে বিক্রি হতো, কারণ ভারত থেকে সমস্ত পরিমাণে কি যেত, মশলা যেত। কি যেত, মশলাপাতি যেত। মশলাপাতি আমেরিকায় যেত কেন, এই ইংল্যান্ডে যেত কেন, ইংল্যান্ডে সেই সময় প্রচুর পরিমাণে চাষবাস, শিল্প বিপ্লব হয়েছে। শিল্প বিপ্লবের ফলে ওরা প্রচুর পরিমাণে চাষবাস করা শিখেছে। চাষবাস হওয়ার ফলে তাই ইংল্যান্ডে কি হচ্ছে, শিল্প বিপ্লব হওয়ার পর গল্পগুলো মন দিয়ে শোনো আর স্ক্রিনটা দেখতে থাকো। শিল্প বিপ্লব হওয়ার ফলে প্রচুর পরিমাণে চাষবাস হয়েছে। চাষবাস হওয়ার ফলে কি হয়েছে, ওখানে প্রচুর পরিমাণে গৃহপালিত পশু ওরা করেছে। সেই পশুদেরকে খাবারটাকে প্রিজার্ভ করার জন্য, মাংস সংরক্ষণের জন্য ভারতে প্রচুর মশলা যেত। আর মশলা মানে এই এলাচ, লবঙ্গ, মানে একটা স্পেশাল এলাচ হয় যেটা আমরা জানিই না, আমি শুনেছি। সেই এলাচটাকে টিপলে সেখান থেকে তেল বেরোবে, এত সুগন্ধি তেল বেরোবে, মানে খুব ভালো মানের, ভালো কোয়ালিটির এলাচ। এইগুলো কি হতো না, আমাদের এই ভারত থেকে কোথায় যেত
ভারত থেকে যেত সব আমেরিকায় যেত, সরি বা ইংল্যান্ডে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এখান থেকে একদম এখানে যেত। কোন রুট দিয়ে? না এই আরব কান্ট্রির মধ্য দিয়ে যেতে হতো। তেন আরবের লোকেরা প্রচুর পরিমাণে টাকা তৈরি করতে শুরু করে। আর ভারতে আগে থেকেই আসতো কেন? ভারতের বেদ বা ভারতের যে চিন্তা ভাবনা, ভারতের যে সংস্কৃতি, ভারতের যে বিভিন্ন রকম স্ট্রাকচার, স্থাপত্য আছে, সেই স্থাপত্য, বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্য, সবাই কিন্তু ওরা বিদেশ থেকে আসতো পড়াশোনা করার জন্য। ভারতীয়রা কেন এত অ্যাডভান্সড? এখন ভারতের যে চিন্তা ভাবনা, ভারতীয়রা অনেক পিছিয়ে পড়েছে, তার মেন কারণ পরে আসছে। তাহলে এইখান পর্যন্ত যেত, তখন এখানকার লোকেরা বলছে ভাই আমাদের ভারতে পৌঁছাতে হবে। তাহলে পৌঁছানোর উপায় কি? না, পৌঁছানোর একটা উপায় আছে, যদি আমি সমুদ্র পথে যাই, অর্থাৎ এইখানে ভূমধ্যসাগর আছে, এটা ভূমধ্যসাগর, এটা একটা ভূমধ্যসাগর, তাহলে এখানে একটা সমুদ্র আছে, এইখানে সমুদ্র, এটা আরব সাগর, আমি সবুজ কালি দিয়ে দাগ করে দিচ্ছি, এটা সমুদ্র, মাঝখানে আরবের কান্ট্রি, আর এখানে ভারতবর্ষ, এটা সমুদ্র, এ পাশটাও সমুদ্র, এ পাশে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে, এই অংশটা আমরা সবুজ কালি দিয়ে দেখালাম যেটা। তাহলে ভারতে যদি তোমাকে আসতেই হয়, তাহলে তোমাকে কি করতে হবে? না, এই যে সরু জায়গাটার মধ্য দিয়ে আসতে হবে। কিন্তু এই সরু জায়গাটা আসতে দেবে না কে? না, এই সরু জায়গাটা আরবের লোকের আসতে দেবে না, তারা এই পাশে আসতে দেবে না, তারা এই পাশে আসতে দেবে না। কেন আসতে দেবে না? তারা যদি জানে, যদি ইউরোপিয়ানরা যদি এই পাশে ডাইরেক্ট চলে আসে ভারতে এরকম করে, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তখন ইউরোপিয়ানরা শুরু করলো, এই পর্তুগিজ এবং পর্তুগিজ এবং এর লোক, পর্তুগিজের লোক এবং স্পেনের লোক, স্পেনীয় আর্মাটা, এই ভূমধ্যসাগরের তীরে দুটো দেশ আছে, পর্তুগিজ আর স্পেন, তারা কি করলো না, এই আফ্রিকার পিছন পাশ দিয়ে যদি আমরা আসতে পারি, তাহলে আমি এখানে ভারতের দিকে আসতে পারি। তাহলে আমি ছবিটা যদি একটু মুছে দিই, তাহলে কি ব্যাপারটা হলো? না, এই ভারতে তারা আসতে চায় কোন পাশ দিয়ে? না, ভূমধ্যসাগরের মধ্য দিয়ে তারা আসতে চায়। তাহলে আমি আবার একটা ছবি নিচ্ছি, ছবিটা যদি তোমাদের ক্লিয়ার করার জন্য নিচ্ছি। এই ভারতবর্ষ এইখানে একদম এরকম করে তোমার চলে গেছে, তুমি মোটামুটি এরকম একটা ছবি। আর এইখানে কি আছে? না, তোমার হচ্ছে এদিকে তোমার কি বলে, তোমার হচ্ছে আফ্রিকা মহাদেশের ছবি, এরকম আফ্রিকা মহাদেশ। আর এই দিকে বিভিন্ন রকমভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এখানে এরকম আছে। আর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো এখানে কি না, এই গোটাটাই কিন্তু, আমি যদি এটা কালার দিয়ে আমি যদি দিই, এই কালার যদি আমি দিই, এখানে হচ্ছে সবুজ কালার ইউজ করছি, এগুলো সব জলপথ, এগুলো গোটাটা জলপথ। তাহলে এ পাশটা জলপথ, এ পাশটা জলপথ, এ পাশটা জলপথ, গোটাটা জলপথ, হ্যাঁ, গোটাটা জলপথ। তাহলে তাদেরকে আসতে গেলে কি করতে হবে? না, আসতে যদি হয় তাদেরকে একদম এই মাঝখানে, এই আরবের বণিকদের মাঝখানে এরকম হয়ে আসতে পারে। জলপথে হলে এই পথে আসতে হবে, বর্তমানে এই পথে বাণিজ্য হয়, এই পথে সমস্ত তেল ট্যাঙ্কিগুলো সব এখান থেকে আসে, এখান থেকে বিদেশে এরকম করে যায়, ঠিক আছে। আর না হলে তাদের এই পাশ দিয়ে ঘুরে এসে আসতে হবে, ঠিক আছে, এই পদ্ধতি। তখন তারা দেখলো যে এই পাশ দিয়ে তো আমরা আসতে পারছি না, কারণ কি, এখানে আরবের লোকেরা আছে, আরবের লোকেরা আসতে দেবে না, কারণ আরবের লোকেরাই কিন্তু ভারত থেকে জিনিসপত্র ওখানে পাঠিয়ে দেয়, ওরাই সমস্ত টাকা পয়সা খেয়ে নেয়। তাহলে আমাদের এই রাস্তা নিতে হবে। এই রাস্তা নেওয়ার জন্য তারা কি করলো না, বড় বড় জাহাজ তৈরি করলো। এই জাহাজ তৈরি করার জন্য পারদর্শী কারা ছিল? পারদর্শী হলো পর্তুগিজ বা বাংলায় লিখছি, কারণ বাংলায় লিখলে তোমাদের সুবিধা হবে, পর্তুগাল। তাহলে এখান থেকে কে এলো? পর্তুগাল আর স্পেন। এদের মধ্যে একটা ভারী মজার ব্যাপার হলো, পর্তুগাল আর স্পেনের মধ্যে একটা ভালো হলো, পর্তুগিজরা বললো আমরা এইখানে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের এই সাইডটা আমরা যাব, তোমরা এই সাইডটা যাও। তারা তো বুঝতে পারছে না, কারণ তখনকার দিনের মতো ওরকম কিছু ছিল না যে জিপিএস দেখবো চলে যাবো, ওরকম কিছু ছিল না। সমুদ্রে বাতাসে ঠেলায় ওরা আসতে চাইছিল, পাল টেনে ঘোড়া থাকতো, ঘোড়ায় কিছু টানতো, এরকম করে সব ছিল, অশোক এগুলো ছিল। তো এইভাবে ওরা কিন্তু আসতে চাইছিল। তাহলে কি হলো না, ট্রিটি অফ টর্সিলিনা কি একটা এরকম নাম আছে, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে, কিন্তু মেন ব্যাপার হলো পর্তুগিজরা বললো কি আমরা এই আটলান্টিক মহাসাগরের এই সাইডটা আসবো, আটলান্টিক বাম দিকে আসবো, আর ডান দিকে যাবো স্পেন, আর স্পেনরা ডান দিকে চলে গেল। তো ভারী মজার ব্যাপার তখন কি হলো, এই পয়েন্টে হচ্ছে আফ্রিকার দক্ষিণতম বিন্দু। এই পয়েন্টের এখানে এর কে এলো না, প্রথম হচ্ছে না বার্থোলোমিউ দিয়াজ বলে একজন নাবিকের,
এই বার্থোলোমিউ দিয়াজ ওইখানে এসে ঝড়ের অন্তরীপ বলে একটা জায়গা পৌঁছালো, প্রচন্ড ঝড় বর্ষা, কিন্তু ওখান থেকেও ওর বেশ কিছু মশলা নিয়ে গেল এবং সেখানে রাজ দরবারে গিয়ে বললো, ভাই আমি এত দূর এসেছি, এত কষ্ট করে এসেছি, সিরিয়াসলি খুব কষ্টকর ব্যাপার, কয়েক হাজার কিলোমিটার, কেউ রাস্তাঘাট জানে না, জানেই না, সমুদ্র গোটাটাই সমুদ্র, আর একটা ছোট্ট কম্পাস আছে, এই কম্পাসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বোঝা যায়। ওদের ধারণা ছিল আমাদের এরকম এই আফ্রিকার পাশ থেকে যাওয়া যায়, ওদের হালকা একটা ধারণা ছিল। এবার আফ্রিকা মহাদেশ কতটা মহাদেশ, কত বড়, সেই মহাদেশ কখন শেষ হবে, কোথায় সমুদ্র, কিছু জানে না, ঝড়ের অন্তরীপ পর্যন্ত এসছে। পরে ভাস্কো ডা গামা নামে একজন লোক, সে এইখানে পর্যন্ত এসছে, ভাস্কো ডা গামা এলো। ভাস্কো ডা গামা এখানে এসে সেখান থেকে একজন এই পয়েন্টে, মানে এই আফ্রিকার উপকূলে একজন লোকের সঙ্গে পরিচয় হলো, আফ্রিকার উপকূলে একজন লোকের সঙ্গে পরিচয় হলো। সেই পরিচয় হলো, তিনি কি করছেন না, তিনি হচ্ছেন এই পয়েন্টে যে পরিচয় হলো, এটা হচ্ছে আফ্রিকায়, তার নাম হচ্ছে ইবন মজিদ নাকি একজন, তিনি মুসলমান, তিনি গুজরাটের লোক, গুজরাটের নাবিক। তাহলে চিন্তা করো, আগেকার দিনে ভারতের লোকেরা কিন্তু কোথায় আসতো, আফ্রিকার এখানে আসতো, আফ্রিকার এখানে এই পয়েন্টে পেলো। ইবন মাজিদ বলে একজন, তিনি বললেন আমি তো ভারতের রাস্তা জানি, আমি আপনাকে পৌঁছে দেবো। সে এখান থেকে কি করলো, সেইখান থেকে তাকে পৌঁছে দিল কোথায়, ভারতের দক্ষিণ ভারতে কালিকটে, বর্তমানে নাম কোঝিকোড হয়েছে, কালিকটে এসে পৌঁছে দিল। এইবারে কিন্তু ইন্টারাকশনটা শুরু হয়ে গেল। এইবারে তুমি ভারতের ম্যাপটাতে আমি চলে আসি, কারণ এই যে ভারতের ম্যাপ, এই করে মোটামুটি এরকম ব্যাপার। আগে এই অংশটাকে আমি নিয়ে নিচ্ছি, এই পয়েন্টে হচ্ছে কোঝিকোড বা কালিকটে এসে পৌঁছালো। তাহলে কি এলো না, পর্তুগিজরা এখানে চলে এলো। এই পর্তুগিজরা যেই এখানে এলো, তাহলে এখানে কে ব্যবসা করতো, আগে আরবের লোকেরা ব্যবসা করতো। আরবের লোকেরা পর্তুগিজদের পছন্দ করলো না, বলে ভাই তোমাদের ব্যবসা করতে হবে না, আমি ব্যবসা করবো। আপনি ব্যবসা করলে, তুমি যদি পর্তুগিজে যদি ব্যবসা শুরু করে, তাহলে আরবের লোকের টাকা লাভ হবে না। কিন্তু এইখানের যে রাজা ছিল তার নাম হচ্ছে, এখানে কোঝিকোডে বা কালিকটে রাজার নাম হচ্ছে জামোরিন। ঠিক আছে, গল্পগুলো মনে দিয়ে শুনো, জামোরিন। এই জামোরিন দেখলো, আমরা যদি আরবের লোকটাকে 5 টাকায় বিক্রি করছি, পর্তুগিজকে কিন্তু 50 টাকায় বিক্রি করতে পারছি, তারা রাজি হচ্ছে। আর পর্তুগিজও দেখছে আমি তো ওটা 5 কোটি টাকা বেতন, এখানে 50 টাকা পাচ্ছি, আমারও লাভ আছে। ভাস্কো ডা গামা বলছে ভাই আমারও বিশাল লাভ আছে। তাহলে তখন কি করলো, জামোরিন কিন্তু ডাইরেক্টলি পর্তুগিজের সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করলো। তাহলে কে পর্তুগিজের প্রথমে এসেছিল, ভাস্কো ডা গামা। একটা এক্সপ্রেস ট্রেন চলে গোয়া পর্যন্ত, তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। ঠিক আছে, ভাস্কো ডা গামা কবে এসছে, 1498 সালে ডাইরেক্ট সমুদ্র পথে এসছে। এর আগে বিদেশিরা এসছে, হেঁটে হেঁটে আসতে হয়েছে আরবের লোকের সাহায্য নিয়ে। তাহলে ভাস্কো ডা গামা যেই এলো, তাহলে তখন থেকে শুরু হলো কিন্তু ভারতের একটা নতুন ধরনের পলিটিক্স। 1498 সালে এসছে, 1498 সাল মানে তখন সুলতানি যুগ। তখন কিন্তু 1525 সালে কি হবে, পানিপথের যুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে কি হবে, বাবর ক্ষমতায় আসবে। তখন কি হবে, এটা সুলতানি যুগ ছিল। এবারে তখন এইখানে যখন এসে দেখলো যে এখানে তো ব্যবসা করা যাচ্ছে না, কারণ আরবের যে বণিকের, আরবের যে ব্যবসায়ীরা, মার্চেন্ট, তারা পর্তুগিজের প্রবল বাধা দিচ্ছে। তখন ওরা বাধ্য হয়ে ভাস্কো ডা গামা ফিরে গেল। তারপর ভাস্কো ডা গামা পরে ক্যাব্রাল এলো, আরেকজন লোক ছিল ক্যাব্রাল, সে এলো। তারপর আবার ভাস্কো ডা গামা যখন এলো, ভাস্কো ডা গামা যখন পরের বার এলো, তখন সে কি করেছে যে ওদের যে জাহাজগুলোকে বলে ক্যানন, মানে জাহাজগুলোতে বড় বড় জাহাজ ছিল, আর এখানে বড় বড় কি করেছে না, এরকম গোলা লাগিয়ে রেখেছে। মানে এই সমুদ্রের পাড় থেকে তারা ভারতের ভূখণ্ডে কি করলো, গলি গলা শুরু করলো। আস্তে 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 তারা তো বিশাল লাভ করা শুরু করেছে। তাহলে ওই যে ভাস্কো ডা গামা এসেছিল, এটা ওই ওদের কোম্পানিগুলো, একটা কোম্পানি, এগুলো এখানে কোম্পানি, গভর্নমেন্ট আসেনি। ভাস্কো ডা গামার একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির নাম হচ্ছে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ পর্তুগিজের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে ইস্ট ইন্ডিয়া মানে পূর্ব ভারত, ভারতের পূর্ব দিকে আসার জন্য কোম্পানিগুলোর নাম সব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংল্যান্ডের কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ইংল্যান্ড, ইংরেজদের ক্ষেত্রে। ফ্রেঞ্চের ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ ফ্রেঞ্চ। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ইংল্যান্ডের ছিল তা নয়। তাহলে এটা একটা কোম্পানি, মানে অ্যাটলিস্ট তুমি ভাবতে পারো, ধরো রিলায়েন্স কোম্পানি, আমরা জিওর নাম শুনি, জিও একটা কোম্পানি। তাহলে জিও ধরো এরকম করে একদম ভারতের এই খণ্ডে চলে আসছে। তাহলে আস্তে 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 কি করলো না, ভারতের যে এত সম্পত্তি, গোটা এই সমুদ্রের যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো, মানে পশ্চিম দিকটা ওরা কিন্তু দখল করার চেষ্টা করলো। তাহলে এই যে ওখানে এলো, কি করলো না, পর্তুগিজরা আস্তে আস্তে ভারতের যে এই
যে ভারতের এই যে পশ্চিম পার্টটা ওরা কিন্তু নেওয়ার চেষ্টা করলো। আমি একবার ছবি এঁকে সুন্দর করে আর একটু বোঝার সুবিধা হবে। এই হচ্ছে ভারতবর্ষ, এইখানে গুজরাট, এইখানে কি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, এই হচ্ছে আমাদের অংশটা। তাহলে এই ছবিটা একটু ভালো হয়েছে। তাহলে ও এই ফার্স্টে এই জায়গাটা এলো, এসার পর গোয়াতে চলে এলো, গোয়ায় দখল করলো, তারপরে আস্তে 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 মাহে, কারাইকল, তারপরে এখানে মুম্বাই দখল করলো, এখানে সুরাট যেটা গুজরাটে, এখনো সব থেকে বড় বাণিজ্য কেন্দ্র সুরাটে ওরা সমস্ত বাণিজ্য কেন্দ্র স্থাপন করলো। ওরা কিন্তু কাউকে আসতে দিতে চাইছে না। আস্তে 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 কি করলো, আরবের যে বণিক ছিল তাদের ওরা আস্তে আস্তে হেঁটে গেল। পরে কি হলো না, 1498-তে কি হলো, পর্তুগিজ এলো। ঠিক আছে, 100 বছর পর প্রায় 1600 খ্রিস্টাব্দে কি হলো না, ডাচের এলো, ডাচ মানে ওলন্দাজ। তারপরে কি হলো, 1609 কি এসছে না, ইংল্যান্ডের লোকেরা এসছে। অ্যাকচুয়ালি 1609 না, 1602-এ ওরা চলে এসছে। 1609 ওদের অ্যাম্বাসেডার এসেছিল, 1602 ধরতে পারে। 1602-তে ইংল্যান্ডের লোকেরা এলো। কোথায় এসছে না, ভারতে এসছে। তারাও ব্যবসা করতে চায়। তারা শুধু ওই অংশতে নয়, তারা এদিকে সুমাত্রা, জাভা, ইন্দোনেশিয়া, এই অংশগুলো যে আছে ওই কান্ট্রিগুলোতেও যেতে চায়। তাহলে 1602-তে এসে ক্যাপ্টেন হকিংস 1609 খ্রিস্টাব্দে কার সময় জাহাঙ্গীরের দরবারে এসছে। জাহাঙ্গীরের দরবারে ক্যাপ্টেন হকিংস কোশ্চেন দেয় যে কে প্রথম এসেছিল না, ক্যাপ্টেন হকিংস 1609 খ্রিস্টাব্দে তখন জাহাঙ্গীর ছিলেন, জাহাঙ্গীরের দরবারে এসছে। আচ্ছা, আমি এই নামগুলো পরে পড়ছি। তাহলে আস্তে আস্তে কি গেলো, ক্যাপ্টেন হকিংস এলো। এবারে এই যে এদিকে যে গোটাটা যে পর্তুগিজরা দখল করেছিল, পর্তুগিজদের কিন্তু খুব উপদ্রব শুরু করলো। তারা লোককে জোর করে খ্রিস্ট ধর্মে পরিণত করার চেষ্টা করলো, দাস করে রাখার চেষ্টা করলো, দাস করাতো, জলদস্যু, পুরো জলদস্যু। ওরা জলদস্যুদের নামে এই হলো। তখন মুঘল সম্রাট ওদের সামলাতে পারছিল না। কিন্তু ইংল্যান্ডের যে কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইআইসি, ওরা কিন্তু পর্তুগিজদের হারিয়ে ফেললো। ঠিক আছে, যেই পর্তুগিজদের হারিয়ে ফেললো, তখন কি হলো, তখন ভাবলো যে তখন মুঘল সাম্রাজ্য, এখানে মুঘল আছে, মুঘল সাম্রাজ্য ভালোই তো, এরা তো ভালোই হারাতে পারছে, এই পর্তুগিজদের হারিয়ে দাও। এই পর্তুগিজদের হারিয়ে দিল। তখন পর্তুগিজের বদলে তখন গোটাটা কি হলো না, এই গোটা অংশটা কি হলো, আস্তে আস্তে পর্তুগিজের বদলে কে এলো না, ইংল্যান্ড নয়, অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধারে এখানে এলো, এদিকে এলো মছলিপত্তনম, হ্যাঁ, এতে এলো, হুগলি জেলাতে এলো, এরকম করে আস্তে আস্তে তৈরি করলো। ওদের দেখা দেখি তারপরে কি হলো, ফ্রেঞ্চ এলো 1664-তে। ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো। তারা এসেও এরকম করে যেখানে সুরাটে ভাষায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করলো, কারাইকল, মাহে, পন্ডিচেরি, এই সমস্ত জায়গাতে আসা শুরু করলো। তো এইভাবে জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে চলছে। তারপরে কি আছে না, আমাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আসার পর ভারতবর্ষের আধুনিক যুগের শুরু হলো। আধুনিক যুগ কেন না, তখন আগের যে সমাজ ব্যবস্থা ছিল, যে মুঘল সাম্রাজ্যে যা সমাজ ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু আধুনিক যন্ত্রপাতি, এই লিখে কাগজ কলম ব্যাপার, মানে লিখে রাখা প্রিন্টিং মেশিন, এইসব কিছু ছিল না। আধুনিক যন্ত্রপাতি সেসব কিন্তু ছিল না। কিন্তু আস্তে আস্তে ইংরেজি আসার পরে বা ইউরোপিয়ানরা আসার ফলে ভারতে কিন্তু আধুনিক যুগের সূচনা হচ্ছে। তাহলে কিরকম ব্যাপারটা হচ্ছে না, তুমি দেখো এই যে ভারতবর্ষে, তাহলে ছবিটা কি হলো না, এইখানে ভারতবর্ষ, এই গোটাটা নিয়ে নিলাম, এইখানে বর্তমান ছবিটা এরকম আছে, যে এই অংশটা গোটাটা কি আছে না, মুঘল সাম্রাজ্য। সেখানে ব্যবসা করার জন্য কারা এসছে না, ব্রিটিশরা এসছে, ব্রিটিশ কোম্পানি এসছে, আর ফ্রেঞ্চ আর প্লাস ব্রিটিশ, এই দুটো কোম্পানি এসছে। তো এই কোম্পানি দুটো ব্যবসা করা শুরু করেছে। তো এরপরে কি হবে না, আস্তে আস্তে যে ব্যবসা যেই শুরু এইভাবে আস্তে আস্তে হলো। পরে এই ব্রিটিশ ভার্সাস ফ্রেঞ্চের যুদ্ধ শুরু হবে। ঠিক আছে, ব্রিটিশ ভার্সাস ফ্রেঞ্চের যুদ্ধ শুরু হবে, এবং সমস্ত যুদ্ধই প্রায় দেখা যাবে কারা জিতবে না, ব্রিটিশরা জিতে যাবে। যেই ব্রিটিশরা জিতে যাবে, তখন সে কি করবে, গোটা ভারতবর্ষকে আবার সে নিজের হাতে রাখার চেষ্টা করে, মনোপলি। এই যে
গোটা ভারতবর্ষে কি হলো, তখন একটাই কোম্পানি চলে এলো, সমস্ত জায়গায় কি করলো, একটাই কোম্পানি, গোটা ভারতবর্ষে একটাই কোম্পানি এদের চলে এলো। গোটা ভারতবর্ষে তখন কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে, এই যে হতে 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 কি হচ্ছে, তখন দেশীয় রাজ্যরা দেখছে যে দেশীয় যে রাজারা ছিল তাদেরকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানছে না, বলছে ভাই আমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে আমার শক্তি আছে, আমার এত সৈন্য আছে, তোমাদের প্রয়োজনে আমি টাকা ধার দিই, আমার এত বড় টাকা পয়সা, ভাই তোমাদের আমি মানবো না। সেই করতে 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 দেখা গেল 1757 সালে কি হলো না, পলাশির যুদ্ধ হলো। 1757 সালে কিসের যুদ্ধ না, পলাশি যুদ্ধ শুরু হলো। এইখান থেকে কিন্তু আধুনিক ভারতবর্ষ, একদিন ভারত কে সেখান থেকে 1757 সাল থেকে তাহলে কি হচ্ছে, পলাশি যুদ্ধ শুরু হচ্ছে এবং আস্তে আস্তে নতুন ভারতবর্ষের কিন্তু পলিটিক্স তৈরি হচ্ছে। তখন কি হলো, পলাশি যুদ্ধের পর থেকে কি হলো, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু ভারতের এক প্রকার রাজা হয়ে গেল। তখন আর দেশীয় রাজারা যারা ছিল তারা ভারতের বর্ষের আন্ডারে প্রায় চলে এলো। তো আস্তে আস্তে এইভাবেই আমাদের জিনিসটা শুরু হবে। তো তোমাদের একটা ওভারভিউ দিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে কি হবে, কোম্পানি না থেকে একটা শাসক দল, শাসকে পরিণত হবে। বাণিজ্য থেকে মানে বাণিজ্য করার বদলে সে শাসকে পরিণত হবে। এইখান থেকে কিন্তু আধুনিক ভারতের ইতিহাসটা এইভাবে তৈরি হচ্ছে। তো মোটামুটি এভাবে আমি আস্তে আস্তে এমসিকিউ গুলো যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো গল্পটা ফার্স্টে কিন্তু ভাই মনে রাখতে হবে, ভারতের আধুনিক ইতিহাস শুরু হচ্ছে কিন্তু ইউরোপিয়ানদের আসার ফলে। তো আজকের মতো মোটামুটি আমি এখানে ক্লাস শেষ করছি, আর দেখি রেগুলারভাবে ক্লাসটা দিয়ে বা এমসিকিউ সলভ করে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।